আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে বলবো আমার জীবনের গল্প। মানে সব থেকে আনন্দের সময় কিভাবে আমার জীবনে দুঃখ ভরে গেছিলো, তো তোমাদের সেটাই জানাবো। সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, ইটস মাই রিকোয়েস্ট। আর যারা নতুন নতুন মা হতে চলেছো তারা তো প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করো না, এটা তোমাদের দেখে রাখা বা জেনে রাখা খুবই দরকার। তো এটা হচ্ছে আমার মা হওয়ার গল্প, মানে মা হওয়ার গল্প মিন্স মা হয়ে যাওয়ার পরের গল্প। তো চলো তোমাদের বলি। প্রথমে আমার বাচ্চা মানে আমি মা হব যখন, তখন কেমন আনন্দে থাকে সময় তো তোমরা সবাই জানো। তো আমিও ভীষণ খুশিতেই ছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে আমি পড়ে যাই। তোমরা প্লিজ কেউ অন্তত যখন তোমাদের 9 মাস ক্রস করে যাবে তখন খুব আস্তে আস্তে হাঁটাচলা করবে, বিশেষ করে বাথরুম যাওয়ার সময়। আমি বাথরুম যাওয়ার সময় পড়ে যাই, কারণ আমি তখন বাবার বাড়িতে ছিলাম, যেহেতু মেয়েরা প্রথম বাচ্চা হলে বাবার বাড়িতেই বেশি থাকে। তো আমিও বাবার বাড়িতেই ছিলাম। তো আমি যখন বাথরুমে, তখন বৃষ্টি কাদা কিছুই না আমার বাড়িতে। এমনি আমার ভিডিও মোটামুটি যারা টুকটাক ফেসবুক বা এখানে দেখো তারা জানবে ওখানে প্রচুর কাদা হয়, প্রচুর কাদা। কিন্তু সেই সময় কোনো কাদা কিছু ছিলই না বন্ধুরা। কিন্তু তবুও মানে আমি শুকনো উঠোন, মানে ভোরবেলা জানি না কেন কেন কিসের জন্য হলো, আমি বাথরুমে যাব। তো আমাদের ঘর বাড়ি মানে বাথরুম পায়খানা সব আলাদা। তো আমি বাথরুমে যাওয়ার সময় মানে উঠি ভোরবেলা, বাথরুম পেয়ে যায়। যেহেতু প্রেগনেন্সিতে যারা প্রেগনেন্ট মহিলা আছো তারা তো তোমরা জানবেই, বা যারা বাচ্চা হয়ে গেছে তারাও জানবে, অনেক বাথরুম পায়। তো আমিও বাথরুমে যাওয়ার জন্য উঠি, কিন্তু আমি পড়ে যাই। সেদিন আমি পড়ে যাই ধবাস করে। তো একটা মানুষ পড়ে গেলে মানে জাস্ট জীবনটা কি হয় সেটা হয়তো যে মা হয়ে গেছে সেও বুঝতে পারবে না, কারণ সে হয়তো পড়ে যায়নি, সে মা হয়ে গেছে। কিন্তু যে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে মা হয়েছে, পড়ে গিয়ে এক্সপিরিয়েন্সটা একমাত্র সেই মানুষটাই বলতে পারবে। তো যাই হোক, আমি পড়ে যাই, ভীষণ ভয় পাই। আমার মানে আমার সম্পূর্ণটা মানে কোথাও হারিয়ে যাচ্ছিলো, আমি কাউকে বলতে পারছিলাম না। আমার বাচ্চাটা ঠিক আমার পেটের ওপরে উঠে থাকতো প্রত্যেক দিন। সত্যি কথা, এটা আমার জীবনে এক্সপিরিয়েন্স, আমি এটা কখনোই ভুলবো না। মানে আমার যে সন্তান, সেই সন্তানটা অল টাইম আমার পেটের, মানে আমি যখন বসে থাকতাম চেয়ারে তখন ও আমার ঠিক, যেহেতু আমার ওপর পেট হয়েছিল বন্ধুরা, তো ওপর পেটের ওখানে বসে থাকতো, মানে এক প্রকার ঠেলে এরকম করে থাকতাম বসলে। সেদিন কিছুতেই মানে হচ্ছে না, নড়ছে না। তো আমি আমার বরকে ফোন করি, আমার বর তো প্রচুর ভয় পেয়ে যায়, প্রচুর ভয় পেয়ে যায় রীতিমতো। তো আমরা ডাক্তারের জন্য অটোমেটিকলি নাম টাম লিখিয়ে ডাক্তার কাছে চলে যাই। তো সেখানে অনেক সময় বসে থাকতে হয়েছিল আমার, কারণ আমি আমার ব্যাপারটা খুলে বলিনি, এটা আমারই ভুল ছিল। তো পরে যখন আমি বললাম আমার নাম কেন ডাকা হচ্ছে না, বলছে তুমি তো অনেক দেরি করে এসেছো। আমি বলছি দেরি করে এসেছি, আমি এরকম পড়ে গেছিলাম বলে এসেছি। তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আমায় দেখার পরে ডাক্তারবাবু আমাকে কি একটা বেশ করতে দিয়েছিল। সেই সময় যারা করতে দেয় আমার ঠিক মনে নেই যে কি সিচুয়েশান আছে, তো দেখতে আমাকে পাঠিয়েছিল। তো তারপরে যাই হোক আমি ওটা করে আসার পর ডাক্তারকে দেখাই। প্রথম কথা বলে দিই, আমার বাড়ি কৃষ্ণনগরে, ঠিক আছে। আমি কৃষ্ণনগরে একজন মানে সরকারি ডাক্তারকে দেখাচ্ছিলাম, কিন্তু উনি নার্সিংহোমে বাচ্চা মানে অপারেশন মানে ডেলিভারি করা। তো যাই হোক উনি দেখে বলে সব ঠিক আছে, এখন অপারেশন না করালেও হবে, মানে ডেলিভারি না করালেও তুমি 2 দিন বাদে করতে পারো, সব ঠিক আছে, বাচ্চা ঠিক আছে। তো যাই হোক একটা স্বস্তি লাগলেও আমার মনের মধ্যে একটা টেনশন ছিল। টেনশনটা হচ্ছে, তো যাই হোক আমি হচ্ছে খুব টেনশানে ছিলাম, মানে পড়ে গেছি। ডাক্তারবাবু যতই বলুক ঠিক আছে, আমার তো মনের মধ্যে ভীষণ ভয় লাগে। মা হতে তখনও পারিনি, তো ভয়টা ভীষণ ভয়। যাই হোক বন্ধুরা, তো আমি বলি যে আমি বাচ্চা হবো সোমবারে। ডাক্তারবাবু বলে ঠিক আছে তাহলে ভর্তি হয়ে যাও। তো ভর্তি হয়ে যাই। ভর্তি হয়ে যাওয়ার পরে আমার বাচ্চা মানে সারাদিন ওখানে রাখে, যেহেতু কিছু খেতে টেতে দেয় না। তো যাই হোক বন্ধুরা, আমি ভর্তি হয়ে যাই। ভর্তি হয়ে যাওয়ার পরে সারাদিন তো জানোই, যারা মানে প্রেগনেন্ট মানে বাচ্চা হয়ে গেছে তারা জানোই, আর যারা হবে তারা বারবার বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, এটা খুব দেখে রাখা দরকার। প্রথম কথা ভয় না পাওয়া উচিত। যাই হোক আমার বাচ্চা হয়, আমি ভীষণ আনন্দ পাই, আমার একটা বেবি বয় হয়। ডাক্তার আমায় জিজ্ঞাসা করে কি হয়েছে বলতো, তো আমি বলি মানে সেই সময় কতটা আনন্দ, আমার একটা সুস্থ বেবি হয়েছে। সব থেকে আনন্দের সময়, সবাই আনন্দ পায়, আমার বড় আনন্দ পায়, সবাই আনন্দ পায়। আমি একটা সত্যি কথা বলছি, আমি যা চেয়েছিলাম ভগবান আমার স্বপ্ন পূরণ করেছে। এই গল্পটাও তোমাদের কোনো একদিন বলবো। তো প্লিজ যারা নতুন দেখবে তাদেরকে এরকম বলে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট। পাশে থাকলে অনেক কিছু জানতে পারবে। অনেকের ভিডিওই তো তোমরা দেখো, কিন্তু আমার ভিডিওটাও একটু দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো যাই হোক আমি নতুন মাদের দেখার একটাই কারণ বলছি, দুর্ভাগ্যবশত আমার কপাল ছিল খারাপ। আনন্দের সময় প্রথমে দুঃখের ঘটনা ঘটলো, বাচ্চাটা হলো সুস্থ বাচ্চা, আমার সুস্থ বাচ্চা।
তো দুর্ভাগ্যজনিতভাবে একটা মাসি পড়লো, জঘন্য মাসি। আমি নার্সিংহোমটার নাম বলছি না, ওই নার্সিংহোমটা এত একটা জঘন্য মাসি ছিল, সেই মাসিটা আমার কপালে জোটে। আমি না বুঝতে পারিনি, প্রথমে খ্যাক খ্যাক একটা মহিলা। তো তোমরা যদি কখনো ডেলিভারি করাতে যাও, সবার আগে দেখবে তোমাকে কে যে মাসিটা দেখছে সেই মাসিটা যেন ভালো হয়, আর যদি ভালো না হয় সত্তর যোগাযোগ করে তোমার বরকে বা তোমার বাড়ির লোককে দিয়ে মাসিটাকে চেঞ্জ করিয়ে নেবে। তো যাই হোক, আমার বাচ্চাটা হওয়ার পরে বাচ্চা অনেকক্ষণ আলোতে দিয়ে রাখে, লাইটের আলোতে। তো তারপরে বাচ্চাকে অটোমেটিকলি পাশের যে বাচ্চাগুলো হয়েছে এই মাসি ওই মাসি দেখছি অন্যের কাছে ব্রেস্ট ফিডিং করতে নিয়ে যাচ্ছে। যেহেতু আমারও সেই সময় বাচ্চা নিশ্চয়ই খিদে পেয়েছে, কিন্তু আমার বুকে সেই সময় দুধ আসেনি, একদম বাস্তব সত্যি কথা। তো যাই হোক, আমার মাসিটা নিয়ে যায় না ওকে, আমার সুস্থ বাচ্চাটা অটোমেটিকলি টানা আজ থেকে, মানে আমার বাচ্চা 6টা 15 হয়, কাল পর্যন্ত আমার বাচ্চাটা বন্ধুরা বিশ্বাস করে এক ফোঁটা দুধ পাইনি, এক ফোঁটা দুধ পাইনি। আমি বারবার বলছিলাম, তখন আমি সত্যি কথা মানে আমার বরকে কি আমি মানে দিশেহারা এক প্রকার, আমি বলছি আমার বাচ্চাকে দুধ দিচ্ছে না, আমার বাচ্চাকে দুধ দিচ্ছে না, কিন্তু মাসিটা বলছে দেয় না, অনেকে বলছে কোনো ব্যাপার না, আমি বলছি অন্য মাসিকে বলছি ও তো ওখান দিয়ে খাইয়ে নিয়ে আসছে, মাসিটা আমাকে খ্যাক খ্যাক করছে। আমি সেই মুহূর্তে যদি আমার মাসিটাকে চেঞ্জ করে দিতাম তাহলে অনেক ঘটনাই হয়তো ঘটতো না, কিন্তু তখন আমি বুঝে উঠতে পারিনি। মানে মহিলাটাকে দেখে আমার এত পরিমাণ, মানে এখন ভাবি মানে আমি কার সাথে আমার দেখা হয়েছিল। যাই হোক, তো সে আমি যদি কাউকে বলি যে মাসি তো ওই মাসিটাকে ও বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করে নিয়ে আসে, তুমি একটু নিয়ে আসো না, তখন আমার খ্যাক খ্যাক করে বলছে তুই, মানে সে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। যাই হোক, অটোমেটিকলি আমি প্রথম মা হয়েছে, আমি সেকেন্ড মা নই যে সেকেন্ডবার বেবি হয়েছে আমার। তো যাই হোক, আমি থামি। তো 6টার পরে আমার বাচ্চার মাসি পিসি হয়। তো মাসি পিসি তো একটা ন্যাচারাল ব্যাপার। তো মাসি পিসি হয়ে না অনেক কিছু এক্সপিরিয়েন্স করিনি, দিয়ে চোখ মুখ সেই ভর্তি হয়ে যায়, বিচি বিচিতে ভর্তি হয়ে যায়, আমার বাচ্চার চোখগুলো প্রায় বন্ধ হয়ে যায়। তো ওই অবস্থায় পরের দিন আবার বিসিজি টিকা দেওয়া হয়, বন্ধুরা জানবে। তো ভুলবশত সত্যি কথা আমার আরও একটা ভুল হয়ে যায়, ওই যে নতুন মা, তোমরা এই ভুলগুলো প্লিজ কেউ করো না। তো ওই সময় ওকে বিসিজি টিকাটা একদমই দেওয়া উচিত হয়নি, যেটা ওকে দেওয়া হয়েছিল। তো টিকা দেওয়ার পরে মানে একটা বাচ্চা প্রচণ্ড র্যাশে জর্জরিত, সেই বাচ্চাটাকে আবার টিকা দেওয়া হয়। তো টিকা দেওয়া হয়, ভালো কথা। আমার বাচ্চাটা পুরো সুস্থ ছিল, বাচ্চাটা দুধই পায়নি বন্ধুরা, বিশ্বাস করো। মানে হওয়ার কত পরে যে আমার বাচ্চাটা দুধ পেয়েছে, আজ আমি সত্যি মনে হয় মা হিসাবে আমার এত কষ্ট হয়, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তোমরা প্লিজ আমার কাছে অনুরোধ, যারা মা হবে তারা এগুলো এক্সপিরিয়েন্স করা উচিত, অন্যের ভিডিও দেখা উচিত। তো আমি ভাবি আমি ব্যর্থ মা সেই মানে সেই হিসাবে। তো যাই হোক, আমার বাচ্চাটা দুধ পায়নি, এটা কত যন্ত্রণা। আমি বারবার বলছি আমার বাচ্চাটাকে দুধের ব্যবস্থা করে দাও, দুধের ব্যবস্থা করে দাও। ডাক্তারকেও বলছি, ডাক্তার বলছে কোনো ব্যাপার না, ডাক্তার পর্যন্ত বলছে কোনো ব্যাপার না। তারপর যাই হোক, লাস্ট পর্যন্ত আমি বারবার বলার পরেও যে আমার যখন ব্রেস্টে হচ্ছে না, তো প্লিজ ওকে একটা দুধের ব্যবস্থা করে দিন। তারপর ডাক্তারবাবু আমাদের ন্যানপ্রো লিখে দেয়, তো আমার বাচ্চাটাকে সেটা আনে খাওয়ানো হয়। দুঃখের বিষয় তারপরের দিন হচ্ছে আমার বাচ্চা রাত্রিবেলা দেখতে আসে, আমাকে দেখে বলে ঠিক আছিস। ডাক্তারবাবুটা ভালোই ছিল, কিন্তু ডাক্তারবাবু যেখানে ডেলিভারি করেন সেই জায়গাটা একদম ভালো না। তো বলে আমি ঠিক আছে, কিন্তু বাচ্চাকে দেখে বলে কি, উনি কিন্তু বাচ্চার ডাক্তার না, তবুও এক্সপিরিয়েন্স, বাচ্চাকে দেখে বলে হলুদ হলুদ লাগছে তোর বাচ্চাটাকে, 6 ঘন্টার জন্য ওকে রেতে দিতে হবে। আমি মাথায় আমার জাস্ট আকাশ ভেঙে পড়ে, তখন আমারও মনে হয় আমার বাচ্চাকে সত্যি হলুদ হলুদ লাগছে, হলুদ হলুদ লাগছে। তো ভাবি, তো যাই হোক, সব আমি ভেঙে পড়ি। আমার বরকে তো মনে হয় আমি 1000বার 1,00,000বার ফোন করি, টেনশানে আমার মাথা ঘুরতে থাকে। তো রে দেয় 6 ঘন্টা, বলে 6 ঘন্টা রে দেয়, মানে বলছে এটা কোনো ব্যাপার না। অনেক মাসি বলে কোনো ব্যাপার না, এটা দিন 6 ঘন্টা সেরে যাবে, কোনো ব্যাপার না। দিয়ে পরের দিন হয় আমার ছেলে রক্ত পরীক্ষা, ছোট্ট বাচ্চাটার পা দিয়ে রক্ত নেয়। রক্ত নেয় ভালো কথা, তারপরে জানা যায় আমার ছেলে বিলিরুবিনটা বেড়েছে, মানে জন্ডিস হয়েছে। তো আমি বলি একটা সুস্থ বাচ্চা, যাই হোক এখন বুঝি যে জন্ডিস নাকি অনেকেরই হয়, ওটা ন্যাচারাল ব্যাপার। তো আমার বাচ্চার ওয়েট হয়েছিল 2 কেজি 900 বন্ধুরা, 2 কেজি 900 হয়েছিল। আমার বাচ্চা কিন্তু সুস্থ বাচ্চা, একদম ভালো সুস্থ বাচ্চা। তো যাই হোক, বেচারাকে রে দেয়, রে দিতে সেদ্ধ করা একটা বাচ্চা আমার হাতে দিত, চোখের ভেতরে সাদা কাপড় দিয়ে বন্ধুরা। সেগুলো হয়তো আমার কাছে ফটো তোলা নেই, কিন্তু এগুলো যারা ফেস করেছে একমাত্র তারা জানে। আর তোমাদের যারা মা হবা তাদের যেন এগুলো না হয়, এগুলো দেখাটা খুবই যন্ত্রণা, খুবই যন্ত্রণা, এগুলো সহ্য করা যায় না। তো যাই হোক, রে দেয় ভালো কথা। আমি যে নার্সিংহোমে ছিলাম সেই নার্সিংহোমে
তো মাসিরা বারবার আসছে যাচ্ছে, আপ ডাউন করছে, মাসিরা থাকতে থাকতে না এক্সপিরিয়েন্স হয়ে যায়। আমি বলছি কেমন রে যে কাজ হচ্ছে না, একদিন এরকম করে চলতে থাকে, রেটা চলতে থাকে। একটা মাসি বলছে কি এখানে যাকে এইতে ঢোকায় তা সেই বাচ্চাকে মোট কথা 4-5 দিনের 5-7 দিনের নিচে বেরই করা যায় না, বলে কমেই না। তো কমেই না, এরকম প্রত্যেক দিন রক্ত পরীক্ষা নিচ্ছে, একদিন আপ ডাউন করছে, একদিন বিলিরুবিন কমে যাচ্ছে, একদিন বেড়ে যাচ্ছে, এরকমভাবে চলতে থাকছে। তো 2-3 দিন এভাবে কাটছে। আমি তো অটোমেটিকলি, আমি তো বারবার বলছি এরকম কমছে না কেন। অনেক দিদি অনেক ভালো, তারা আমাকে অনেক বলছে কোনো ব্যাপার না, সেরে যাবে, কিছু না। আবার মাসিগুলো বলছে তোমরা অন্য জায়গা থেকে করাও, টেস্ট অন্য জায়গা থেকে করাও, দেখো কম আসবে, এই জায়গা থেকে করিও না। এরকম মাসি অনেক ভালো মাসিও ছিল, দুর্ভাগ্য বলে। ও তার মধ্যে বলে দিই, আমার মাসিটা ছিল সব থেকে মানে জঘন্য একটা মহিলা, জঘন্য একটা মহিলা। তোমরা যারা মানে বাচ্চা হওয়াতে যাবে তারা সবার আগে আমি বারবার বলছি তোমরা এক ভালো ডাক্তার দেখাতে পারলে ভালো কথা। আর আশা করি আমি বলবো আমার মতে এখন কৃষ্ণনগর সদরে বাচ্চা হওয়ানোটা অনেক বেটার আমি মনে করি। একটা মোটামুটি নার্সিংহোমের থেকে সদরে বাচ্চা হওয়ানোটা অনেক বেটার। বা কিছু পরিস্থিতি দেখলেই তোমার ওখান থেকে বনসই দিয়ে হোক যে করে হোক সদরে চলে যাওয়া উচিত আমার মতে। কিন্তু ওই যে প্রথম মা, তো যাই হোক আমি সদর জিনিসটা একদমই প্রথম থেকেই বলেছি, ভেবেছিলাম খুব বাজে ওখানে। সব থেকে বড় কথা মানে কীভাবে ডেলিভারি হয় কি কি এইসব বৃত্তান্ত। যাই হোক আমার বর অনেকবার বলেছিল ওই জায়গাটা ভালো, কিন্তু আমি বিশ্বাস করিনি। যাই হোক, তো যাই হোক তারপরে ওই মাসিটাকে তো ত্যাগ করে। মাসিটা আমি বলছি আমার বাচ্চাটা কাঁদছে, রিয়ে নিচ্ছে, আমার বাচ্চাটা কাঁদছে। মাসি মানে আমার পরে রেগে যায়, বলে এনে তোর বাচ্চা নেই। এরকম করে রাত্রিবেলা প্রায় 12:30 1টার সময় সবাই মানে আমি একটা নর্মাল, আমাকে যেহেতু রের ঘর আলাদা ছিল, সেই ঘরে 2-3টে পেশেন্ট ছিল, ফাঁকা ঘর ছিল। তো ওই ঘরে ট্রান্সফার করাতে ওই ঘরে যে দিদিগুলো ছিল সেই দিদিগুলো বলছে এইরকম ক্যাচাল করছো কেন, সবাই আমাকে বলছে ওকে ওরকম করছো কেন। তখন আমি মানে একটা হুলস্থুল লেগে যায়। তখন একটা নার্স পাশ থেকে বেরিয়ে এসে বলে তুমি এরকম করছো কেন ওর সাথে, তোমাকে এক্ষুনি চেঞ্জ করে দেওয়া হবে। যাই হোক আমাকে চেঞ্জ করে দেয়। তো চেঞ্জ করে দেওয়ার পরে যাই হোক 2-3 দিন চলতে থাকে। তারপরে আমি বলি যে এখান থেকে আমি নিয়ে যাই। ও সব থেকে বড় ঘটনা ঘটে, বলে এখানে একটা মাসি বলে আমাকে এখানে ঢুকিয়েছে তোর বাচ্চাকে, কদিনের নিচে নাম বের করবে না। আর তার থেকে বড় কথা এখানকার টাকা, আমি টাকা শুনে অবাক হয়ে যাই। মানে ওখানে রে দিতে গেলে ঘন্টায় টাকা দিতে লাগে। তো 1 ঘন্টা হিসাবে কত টাকা আমার ঠিক মনে নেই, কিন্তু প্রায় আমার 8,000 টাকা। 200 টাকা আমার বর বলে দিল, 200 টাকা ঘন্টা। তা 3 দিনে প্রায় 8,000 টাকা আমার ওরা নেয়। কিন্তু কিচ্ছু পরিবর্তন হচ্ছিল না। আমার যেন মনে হচ্ছিল ওদের সাথে কোথাও একটা কানেকশান আছে, যে আজ কমে যাবে তাই দেখে বাচ্চাকে রাখবে, পরের দিন আবার বেড়ে যাবে তাই দেখে আবার রাখবে, এইভাবে কানেকশান চলছে আমার মনে হচ্ছিল। তো আমি বরকে বলি চলো অনেক টাকা হয়ে যাচ্ছে। তো আমি অতটাও বড়লোক নই, আর আমার কাছে অতটা টাকাও ছিল না যে দেওয়ার জন্য আমি মানে দিয়ে দেবো। তো আমার বরকে বলি চলো আমি এখান থেকে বেরোবো, আমি নিজে বলি। তো বলে চলো বেরো, দিয়ে আমি বেরিয়ে পড়ি, বেরিয়ে বাড়ি চলে আসি। তো একটা ডাক্তার বলে যে ভিটামিন D3 আর সূর্যের আলোতে দিলেও ঠিক হয়ে যাবে। তো বাড়ি চলে আসি। কিন্তু দুর্ভাগ্যবশত আর একটা ঘটনা হচ্ছে, সেই সময় সূর্যের আলো চলে যায়, তখন মেঘলা হয়ে যায়, সূর্যের আলো আর খুঁজে পাওয়া যায় বন্ধুরা। কিন্তু আমার বাচ্চাকে দেখি মানে একটু হলুদ হলুদ লাগছে তখনও, তো মন তো আর টেনশন হয়ে যায়। তো বলেই চলো সদরে যাব। তো আমার ওই মানে সিজার অবস্থায় আমি ওকে নিয়ে সদরে যাই। সেই সদরে, যে সদরে আমি যেতে চাইনি, সেই সদরে যাই। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বর মানে এক প্রকার পাগলের মতো করছিল, একদম বাস্তব কথা। একটা বাচ্চার বাবা মা হয়তো সেই সময় কি হয় সেটা বাচ্চার বাবা মা ছাড়া কেউ জানবে না। তো আমি যাই, আমার বর অনেক ফোন টোন করে ঠোরে ওখানে যাওয়ার পরে একটা সিস্টার এসে বলে ওর কী হয়েছে, ওর ডেট অফ বার্থ করো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা সেই সময় আমি না ওর ডেট অফ বার্থটুকু আর মাথায় ছিল না যে ও কত তারিখে হয়েছে। আমাকে বলছে যে মা হয়েছে ডেট অফ বার্থ জানো না। আমি তখন না মানে সে আমার মাথায় কিছুই ছিল না, কিছুই ছিল না। আর আমি মন থেকে বলছি আমি ভেতর থেকে খুব নার্ভাস, অন্যের মতো স্ট্রং নই, আমি প্রচণ্ড নার্ভাস। তো আমি যাই হোক মুভ করলো, আমাকে আমার খুব বাজে লাগলো, কিন্তু কী করবো, যাই হোক ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে দেখছি আমার বাচ্চার জন্য কেউ দেখতে আসছে না, মানে এমন টাইমে আমি ভর্তি হয়েছিলাম কেউ দেখতে আসছে না। তো আমি বলছি যে কেউ আসছে না কেন, আমার বরকে বারবার ফোন করছি, ও বারবার যোগাযোগ করার চেষ্টা করছে। তো লাস্টে একটা ডাক্তার এলো, ডাক্তার এসে ওই যে রক্ত আবার আমার আর যেও নার্সিংহোমে তাও মাসিরা রক্ত দিতে নিয়ে যেত, কিন্তু সদরে নিজের মাকে নিজেকে গিয়ে বাচ্চাকে রক্ত দিতে হবে। তো আমার সামনে আমার বাচ্চার পা থেকে রক্ত নিল, আমি দেখলাম বন্ধুরা, এত যন্ত্রণাদায়ক। তারপরে যাই হোক রক্তের রিপোর্ট আসলো, ডাক্তার এসে তার আগে পর্যন্ত সবাই বলছে তুমি ওকে রে দিতে থাকো, মানে
সদরে রে দিতে থাকো, ওখানকার ব্যবস্থা খুবই অসাধারণ, অপূর্ব। আর ওখানকার রেটাও যেন আলাদা, তাকানোই যাচ্ছে না। আর আমি যে নার্সিংহোমে ছিলাম সেই নার্সিংহোমের রেটা যেন মনে হচ্ছিলো একটা খেলাঘর। যাই হোক, তো রেটা অসাধারণ ছিল, মনে হচ্ছে যে সত্যি আমি নিজে তাকাতে পারছি না। ওখানেও সেই সাদা ন্যাকড়া বেঁধে ছেলেকে রেতে দিলাম। রেতে দেওয়ার পরে আমার ছেলে, যাই হোক, রিপোর্ট আসতে আসতে তখন ডাক্তারবাবু বললো, ওকে হসপিটালে নিয়ে এসেছিস কেন? আমি বলছি ওর বিলিরুবিন বলছে ওইটুকু বিলিরুবিনে কিচ্ছু হয় না। তখন আমার মাথায় জাস্ট আকাশ ভেঙে বললো, বলছে এটুকু বিলিরুবিন 3 কিলোর বাচ্চার কি হয়? তোর বাচ্চার ওটা ওয়েট, যে বাচ্চার ছোট বাচ্চা, যে বাচ্চা 2 কিলো হয়, সে বাচ্চার যখন 18, 14, 15 চলে যায় বিলিরুবিন বেশি, সেই বাচ্চাকে রেডি দিতে হয়। তোর বাচ্চার এত ওয়েট, তোর বাচ্চার রেডি দিতে কে বলেছে তোকে? এরকম করে বলে, দিয়ে বলে ছুটি লিখবো। আমি বলি ছুটি, শুনে আমার সত্যি মনে প্রাণ জুড়িয়ে যায় বন্ধুরা, বিশ্বাস করো। মানে এই কঠিন পরিস্থিতিতে উনি যখন বলে ছুটি লিখবো, আমি বলছি যখন আমি ভর্তি হয়ে গেছি ডাক্তারবাবু, তখন আবার আমার ছেলেটার বাথরুমটা প্যাম্পাস পরিয়ে রাখছিলাম, যেহেতু বুঝতে পারছিলাম না বাথরুম হচ্ছে। আমি বলছি ডাক্তারবাবু বাথরুমটা, তাহলে বলছে একদিন দেখে যা, বাথরুমটা ঠিক হলে চলে যাবি, কালকে ছুটি লিখবো। তো যাই হোক, উনি যখন বললো তখন আমি ভাবলাম যে মানে আমি যেখানে ছিলাম কতখানি বাজে ওরা, মানে জানে নিশ্চয়, তারাও সরকারি হসপিটালের ডাক্তার, কিন্তু তারা পয়সা নেবে বলে, হসপিটাল নার্সিংহোম পয়সা খাবে বলে এটা করে আমার সাথে। মানে 3-4 দিন, এর জন্য মাসিরাও ওখানে বলেছিল যে বাচ্চাকে ওখানে ঢোকানো হয়, সেই বাচ্চার ওখানে 5-7 দিনের আগে বেরই করে না, মানে টাকাটা খাবে বলে। ওই রে ঘরটা অ্যাকচুয়ালি খেলাঘর। তো তোমরা নার্সিংহোমে গেলে, খুব উচ্চমানের নার্সিংহোমে যাওয়া তো খুব ভালো কথা, কিন্তু নর্মাল নার্সিংহোমে গেলে এরকম পরিস্থিতি হলে সঙ্গে সঙ্গে বেরিয়ে সদরে চলে যেও, বা তোমাদের যে যেখান থেকে ভিডিওটা দিচ্ছ সেখানকার সরকারি হাসপাতালে চলে যেও। যাই হোক, আমার বাচ্চাকে বলে কোনো রে লাগবে না তোর বাচ্চার, দিয়ে যাই হোক তারপরে তো আমরা ছুটি দিয়ে আমার বাচ্চাকে বাড়ি চলে আসি। তারপরে বিশ্বাস করো বন্ধু, আমার কোনো বাচ্চা কোনো সমস্যা হয়নি, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো আমার গল্পটা এটুকুই ছিল। তোমরা যারা নতুন মা হবে তারা প্লিজ যে নার্সিংহোমে যাচ্ছ তারা সেই নার্সিংহোম সম্পর্কে একটু খোঁজ খবর নিও। আর তার থেকে বড় কথা, তোমাদের সব থেকে বেশি বুদ্ধি নিজেদের কাছে রাখতে হবে। ওলট পালট কিছু দেখলে সেখান থেকে বেরোনোর রাস্তা আছে, বেরিয়ে সদর আছে বা তোমাদের হসপিটাল আছে, ওখানে অনেক উন্নত পরিষেবা দেয়, অনেক উন্নত পরিষেবা। আমি তো নিজে গিয়েছি। আর সব থেকে বড় কথা, যে বাচ্চাগুলো নার্সিংহোম থেকে আমি নিজে দেখে এসে চোখে, মানে হওয়ানোর ঠিকঠাক হবে কি হবে না, ঠিকঠাক থাকবে কি থাকবে না, সেই বাচ্চাগুলোকে নিয়ে যখন সদরে নিয়ে যেত, তখন সদরের সরকারি নার্সগুলো বলতো এরা কেন যায় এই ছোটো ছোটো নার্সিংহোমে, কেন যায় যেখানে কোনো পরিষেবা নেই, লাস্টে বাচ্চাটাকে মানে এক প্রকার শেষ করে নিয়ে আসে এরা, কেন আসে এরকম করে চিল্লায় বন্ধুরা। তো তোমরা যেটা করবে সেটা ভেবে করবে। আর একটা কথা, মাসিটার কথা কিন্তু ভুলবে না। তো আমার দুঃখের সময় এরকম, মানে সুখের সময় এরকম দুঃখের ঘটনা ঘটেছিল, আশা করি কারোর যাতে না ঘটে। তো পরের দিন বলবে, আমি আমার ছোট্ট বাচ্চাটাকে রেখে, 2 বয়সের বাচ্চাটাকে রেখে আমার আবার একটা অপারেশন হয়, সেই গল্পটা তোমাদের পরের একটা ভিডিওতে বলবো। যাই হোক, চলো আজকের জন্য এই পর্যন্ত। আমার বাচ্চা পুরো সুস্থ, পুরো ভালো। সেই বাচ্চাটাকে ওরা যন্ত্রণা দিয়েছে, আর কিচ্ছু না বন্ধুরা। আমার বাচ্চাটা পুরো ভালো ছিল, আর কোনো সমস্যা কখনো হয়নি। যাই হোক, তো টাটা। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।